খ্রিস্টীয় একাদশ শতাব্দীতে বিশ্বমঞ্চে এক অপরাজিত শক্তি, পরাশক্তি হিসেবে আবির্ভূত হয় মঙ্গোলরা। মাত্র ৩ দশকে তারা মানবজাতির ইতিহাসের দ্রুততম ও সর্ববৃহৎ অবিচ্ছিন্ন স্থল সাম্রাজ্য গড়ে তোলে। পূর্বে জাপানি দ্বীপপুঞ্জ ও প্রশান্ত মহাসাগর থেকে পশ্চিমে ইউরোপের মধ্যভাগ আর উত্তরে সাইবেরিয়া ও বাল্টিক সাগর থেকে দক্ষিণে আরব উপদ্বীপ, সিরিয়া ও ফিলিস্তিন পর্যন্ত বিস্তৃত ছিল এই সাম্রাজ্য। ১২০৬ সালে চেঙ্গিস খানের উত্থানের সময় এর আয়তন ছিল ৪০ লক্ষ বর্গ কিলোমিটার। ১২২৭ সালে চেঙ্গিস খানের মৃত্যুর সময় এর আয়তন গিয়ে দাঁড়ায় ১,৩৫,০০,০০০ বর্গ কিলোমিটার। ১২৯৪ সালে কুবলাই খানের মৃত্যুর সময় এর আয়তন গিয়ে দাঁড়ায় ২,৩৫,০০,০০০ বর্গ কিলোমিটার এবং সর্বশেষ ১৩০৯ সালে এর আয়তন গিয়ে দাঁড়ায় ২,৪০,০০,০০০ বর্গ কিলোমিটার, যা ইতিহাসের সর্ববৃহৎ অবিচ্ছিন্ন স্থল সাম্রাজ্য। আজকের আলোচনায় আমরা বিস্তারিত জানব কিভাবে এই যাযাবর জাতি বিশ্ব কাঁপানো সাম্রাজ্য গড়ল এবং কিভাবে তা একসময় ধুলোয় মিশে গেল। সাধারণত পূর্ব পশ্চিম মঙ্গোলিয়া এবং মঙ্গোলিয়ান ভাষায় কথা বলা জনগোষ্ঠী মঙ্গল নামে পরিচিত। অষ্টম শতাব্দীর দিকে চীনা তাং বংশের ঐতিহাসিক বিবরণীতে প্রথম মঙ্গল শব্দটির অস্তিত্ব পরিদৃষ্ট হয়। সে সময় তারা সিও গোত্রের অধীনস্থ ছিল। ১১শ শতাব্দীর দিকে খিতানের শাসন আমলে তারা কিছুটা আলোচনা আসে এবং ১১২৫ সালে লিও বংশের পতনের পর উত্তর চীনের শাসন ব্যবস্থায় অধিষ্ঠিত হয়। নবীবিজ্ঞানীদের মতে পূর্ব মঙ্গোলিয়া ও মাঞ্জুরিয়ার যাযাবর ডুঙ্গুহু গোষ্ঠী থেকে এদের উৎপত্তি, যারা খ্রিস্টপূর্বে ৭ম শতকে এ অঞ্চলে রাজত্ব করত। ডুঙ্গুহু পরবর্তীতে ২ অংশে বিভক্ত হয়, উত্তর দিকে ইহুয়ান এবং দক্ষিণে জিয়ানমেই। এই জিয়ানমেই অংশ থেকেই মূলত মঙ্গলদের উৎপত্তি। ভৌগোলিক দিক থেকে এদের আদি বাসস্থান ছিল গোবি মরুভূমির উত্তরে এবং ব্যাকাল হ্রদের দক্ষিণে, যা বর্তমান মঙ্গোলিয়া, চীন ও রাশিয়ার অংশ। ঐতিহাসিক ফি সাইকেসের মতে মঙ্গলরা মূলত প্রাচীন হুন জাতির সরাসরি বংশধর। ইতিহাসে এরা তাতার নামে পরিচিত ছিল, যারা দীর্ঘদিন মঙ্গলদের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল। মঙ্গলদের বিশ্বজয়ের নায়ক ছিলেন চেঙ্গিস খান। ১১৬২ সালে ওনান নদীর তীরে তার জন্ম। বাল্য নাম ছিল তেমুচিন, যার অর্থ ইস্পাত। ১৩ বছর বয়সে পিতা ইজুসাই, যিনি ১৩টি গোত্রের নেতা ছিলেন, তাতারদের বিষ প্রয়োগে নিহত হলে চরম প্রতিকূলতার মধ্যে পড়েন তেমুচিন। মাতার সুযোগ্য অভিভাবকত্ব এবং নিজের অসাধারণ সামরিক প্রতিভায় তিনি একে একে মেরকাইট, ক্যারাইট এবং নাইমান গোত্রকে পরাস্ত করেন। ১২০৪ সালে তার প্রধান প্রতিদ্বন্দ্বী জামুকাকে পরাজিত ও হত্যা করার পর মঙ্গোলিয়াতে তার সামনে আর কোনো বাধাই ছিল না। ১২০৬ সালে রাজধানীর কারাকোরামে এক মহাসম্মেলনে তিনি চেঙ্গিস খান উপাধি নিয়ে মঙ্গল সাম্রাজ্যের ঘোষণা দেন। ১২১১ থেকে ১২১৫ চীন সে সময় কিন ও সাঙ্গ বংশে বিভক্ত ছিল। ১২১১ সালে অভিযান শুরু করে ১২১৫ খ্রিস্টাব্দে তৎকালীন মূল রাজধানী পিকিং কিং বংশ জয় সম্পূর্ণ করেন। ১২১৯ সাল থেকে ১২২১ মুসলিম শাসক মোহাম্মদ শাহের অদূরদর্শিতা মঙ্গল উপঢৌকন প্রত্যাখ্যান এবং ৪৫০ জনের মুসলিম ব্যবসায়ী দলকে গুপ্তচর সন্দেহে হত্যার প্রতিশোধে চেঙ্গিস খান বোখারা, সমরকন্দ, উথার, হিরাট ও নিশাপুর ধ্বংসস্তূপে পরিণত করেন। শাহের বীর পুত্র জালালউদ্দিন মাংবানি সিন্ধু নদ পার হয়ে দিল্লিতে আশ্রয় চাইল সুলতান ইলতুৎমিশ চেঙ্গিস খানের ভয়ে তা প্রত্যাখ্যান করেন। শেষ পর্যন্ত ১২৩১ সালে এক আত্মীয়র হাতেই জালালউদ্দিনের মৃত্যুতেই এই সাম্রাজ্যের পতন ঘটে। ১২২৭ সালে দক্ষিণ চীনের মাং বংশের বিদ্রোহ দমন করতে যাওয়ার পথে সালি নদীর তীরে এই মহান বিজয়ের নায়কের মৃত্যু হয়। ঐতিহাসিকদের মতে তার অভিযানে প্রায় ৪ কোটি নিরপরাধ মানুষ প্রাণ হারায়, যা ছিল তৎকালীন পৃথিবীর জনসংখ্যার ১১%। চেঙ্গিস খানের মৃত্যুর পর তার ইচ্ছা অনুসারে সাম্রাজ্য ৪ পুত্র ওগোদাই, জুসি, সাগতাই ও তুলির মধ্যে বিভক্ত হয়। তবে ১২২৯ সালে ওগোদাই খান সর্বসম্মতিক্রমে প্রধান খান নির্বাচিত হন। ওগোদাইয়ের আমলে সেনাপতি বাতুর নেতৃত্বে মঙ্গলরা ১২৩৭ সালে উরাল পর্বত পার হয়ে মস্কো, কিয়েভ, ভ্লাদিমির ও কিমিয়া ধ্বংস করে। ১২৪১ সালে পোল্যান্ড ও জার্মানির সম্মিলিত বাহিনীকে লেবনিসের যুদ্ধে পরাস্ত করে হাঙ্গারি দখল করেন। তবে ১২৪১ সালে ওগোদাইয়ের আকস্মিক মৃত্যুতে মঙ্গলরা ইউরোপের একদম ভিতর থেকে পিছু হটে, ফলে পশ্চিম ইউরোপ নিশ্চিত ধ্বংসের হাত থেকে রক্ষা পায়। ওগোদাইয়ের পর কাইয়ুব খান ও পরবর্তীতে মাঙ্গু খানের আমলে সাম্রাজ্য শান্তি ও বাণিজ্যের প্রসার ঘটে।
তিনি বোখারায় মুসলিম ছাত্রদের জন্য মাদ্রাসা তৈরি করেন। তার ভাই হালাকু খান ১২৫৬ সালে হাসাসিন গুপ্তঘাতক সম্প্রদায়কে নির্মূল করেন এবং ১২৫৮ সালে বাগদাদ ধ্বংস করে আব্বাসীর খিলাফতের অবসান ঘটান। ১২৫৯ সালে সিংহাসনে বসেন কুবলাই খান। তিনি ছিলেন মঙ্গোলদের সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে জ্ঞানী এবং ঐশ্বর্যশালী নরপতি। তার সুদীর্ঘ রাজত্বকালকে মঙ্গোল শাসনের স্বর্ণযুগ বলা হয়। দীর্ঘ ৩০০ বছরের পুরনো সং রাজবংশের পতন ঘটিয়ে তিনি সমগ্র চীন নিজের নিয়ন্ত্রণে নেন এবং সেখানে পিকিং কেন্দ্রিক ইউয়ান রাজবংশ প্রতিষ্ঠা করেন। এরপর তিনি কোরিয়া, তিব্বত, বার্মা ও আসাম দখল করেন। ১২৭৮ সালে তিনি বিশ্বের ইতিহাসের প্রথম কার্যকর কাগজের মুদ্রা প্রচলন করেন। ব্যবসায়ের সুবিধার্থে মুদ্রা ব্যবস্থার এই আমূল সংস্কার ছিল এক যুগান্তকারী পদক্ষেপ। তিনি নিজে বৌদ্ধ ধর্মে দীক্ষিত হন এবং চীনের সংস্কৃতির পৃষ্ঠপোষকতা করেন। তার দরবারে দেশ বিদেশের পণ্ডিতরা ভিড় করতেন। ১২৯৪ সালে ৮০ বছর বয়সে এই মহান সম্রাটের মৃত্যু হয়। কুবলাই খানের মৃত্যুর পর থেকেই ইউয়ান সাম্রাজ্যের পতন ত্বরান্বিত হয়। ঐতিহাসিকরা এর পেছনে বেশ কিছু অভ্যন্তরীণ ও বাহ্যিক কারণ চিহ্নিত করেছেন। কুবলাই খান ঐতিহ্যবাহী কুরিলতায় পরিষদীয় নির্বাচনীয় প্রথা ভেঙে বংশানুক্রমিক জ্যেষ্ঠ পুত্রের রাজতন্ত্র চালু করায় অন্যান্য যুবরাজদের মধ্যে অসন্তোষ ও আত্মঘাতী গৃহযুদ্ধ শুরু হয়। কুবলাই খানের ব্যয়বহুল জীবনযাত্রা ও যুদ্ধব্যয়ের কারণে কোষাগার শূন্য হয়ে পড়ে। অতিরিক্ত অর্থের প্রয়োজনে কাগজের মুদ্রা বেশি ছাপানোর ফলে তা জাল হতে শুরু করে এবং মুদ্রার মান হ্রাস পেয়ে তীব্র অর্থনৈতিক ধস নামে। উন্নত চীনা সভ্যতার সংস্পর্শে এসে মঙ্গোলরা তাদের চিরচেনা যাযাবর কঠোরতা, সামরিক সূর্য ও বীরত্ব হারিয়ে আরামপ্রিয় ও ভোগবিলাসী হয়ে পড়ে। চতুর্দশ শতাব্দীর মাঝামাঝি সময়ে ব্ল্যাক ডেথ নামক বিধ্বংসী মহামারী সিল্ক রুট ধরে মঙ্গোল নিয়ন্ত্রিত বাণিজ্যের পথগুলিতে ছড়িয়ে পড়লে এতে লাখ লাখ মঙ্গোল সেনা ও মূল শাসকরা মারা যায়, যা সাম্রাজ্যের নিয়ন্ত্রণ ক্ষমতা পুরোপুরি দুর্বল করে দেয়। সময়ের সাথে সাথে সাম্রাজ্য ইলখানি, কিপচাক, গোল্ডেন হুড ও চাগতাইয়ের মতো ক্ষুদ্র ক্ষুদ্র খানাতে বিভক্ত হয়ে নিজেদের মধ্যে সংঘাতে লিপ্ত হয়। এই দুর্বলতার সুযোগ নিয়ে ১৩৬৮ খ্রিস্টাব্দে চোনান চাং নামক একজন প্রাক্তন বৌদ্ধ পুরোহিতের নেতৃত্বে চীনারা সশস্ত্র বিদ্রোহ করে পেকিং দখল করে এবং মঙ্গোলদের বিতাড়িত করে বিখ্যাত মিং রাজবংশ প্রতিষ্ঠা করে। এভাবেই মিং রাজবংশের উত্থান এবং বাহ্যিক শক্তির চ্যালেঞ্জের মুখে পড়ে একসময়ের বিশ্বকাপানু ও কাজ সৃষ্টিকারী মঙ্গোল সাম্রাজ্য পৃথিবীর বুক থেকে চিরতরে বিলীন হয়ে যায়।